স্মরণ তীর্থ যাত্রা পথে সুমরা যায় যায়, স্মরণ তীর্থ যাত্রা পথে সুমরা যায় যায় যায়। বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই যায় যায় যায়। শম্ভু স্মরণ তীর্থ যাত্রা পথে সুমরা যায় যায় যায়। শঙ্খ বাঁধিয়া হইলে তাদের সাথে ওই সে শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে। শঙ্খবদ্ধ হইলে তাদের সাথে ওই সে শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে। শঙ্খবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই যায় যায় যায়। শঙ্খ স্মরণ তীর্থ যাত্রা পথে সুমরা যায় যায় যায়। শঙ্খবদ্ধ হই যদি একবার, জাতীয় ধর্ম ভেদ রবে না কো আর। শঙ্খবদ্ধ হই যদি একবার, জাতীয় ধর্ম ভেদ রবে না কো আর। পাবো সাম্য শান্তি অন্ন বস্ত্র অস্ত্র পুরো সবাই যায় যায় যায়। শঙ্খ স্মরণ তীর্থ যাত্রা পথে সুমরা যায় 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 যায়। বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নির্জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো।
আমায় মানুষ করো। রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে জয়তু শ্রী রামকৃষ্ণদেব মা স্বামীজি। যা দিয়েছিলে আমাদের আনন্দ ভাণ্ডারে, তারই স্মৃতিরূপে তুমি বিরাজ করিবে চারিধারে। আমাদের আনন্দ উৎসব যখনই জাগাবে গীতরব, তখনই তাহার মাঝে অশ্রুত তোমার কণ্ঠস্বর, অশ্রুর আভাস দিয়ে অভিষিক্ত করিবে অন্তর। বক্তব্যের শুরুতেই বিদ্যাভবনে আগত তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহ সম্পাদক প্রথিতযশা মহাত্মা স্বামী একরূপানন্দজি মহাশয়কে আমার যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানাই। সেই সঙ্গে শ্রদ্ধা ও নমস্কার জানাই যোগীভোগ কৈলাসবাসিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীনাক্ষী দিন্দা মহাশয়কে। সেই সঙ্গে যথাযোগ্য সম্মান জানাই বিদ্যা মন্দিরের শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দকে। সর্বোপরি অনুষ্ঠানের মধ্যমণি আমার স্নেহের ছাত্রীদের জানাই আন্তরিক ভালোবাসা। শিক্ষা শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের জীবন প্রবাহ পথে, যার অর্থ বিদ্যা গ্রহণ শিক্ষণ, যা আমরা বইয়ের পাতা থেকে পাই। শিক্ষা যেমন আগেও ছাত্রদের বুদ্ধি সর্বস্ব করে তুলেছিল, আজও তাই করেছে। তবে এখন নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। প্রযুক্তি শিক্ষার যথেষ্ট উন্নতি ঘটেছে। পরীক্ষায় আগের তুলনায় ছাত্রছাত্রীরা এখন অনেক নম্বর পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানেরও কোনো অভাব নেই, কিন্তু যে শিক্ষা মনের ওপর প্রসার ঘটায়, মনকে বিমুক্ত করে, হৃদয়কে প্রসারিত করে, মানব মনকে সম্প্রসারিত ও হৃদয়গ্রাহী করে তোলে, সে শিক্ষায় এখনো আমরা শিক্ষিত হতে পারিনি। আজও শিক্ষা আমাদের মৌলিক মূল্যবোধ, মমতা, দয়া, মায়া, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশপ্রেম, নারীদের প্রতি শ্রদ্ধা, এমনকি আত্মশ্রদ্ধাও জাগ্রত করতে পারেনি। শিক্ষার আসল উদ্দেশ্য কি? আত্মজাগরণ, নিজের শক্তি সামর্থ্য উপলব্ধি ও জ্ঞান অর্জনের স্পৃহা অর্জন, দেশ ও দেশের মানুষজনকে গভীরভাবে জানা, আত্মশ্রদ্ধা অর্জন করা। আত্মশ্রদ্ধার অপর পিঠ হল অন্যকে শ্রদ্ধা করা। গীতায় বলা হয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। একমাত্র শ্রদ্ধাশীল বা শ্রদ্ধাপরায়ণ ব্যক্তিরাই জ্ঞান লাভ করে। স্বামীজির মতে আত্মশ্রদ্ধা মানে নিজেকে শ্রদ্ধা করা, আত্মশ্রদ্ধাশীল। আত্মশ্রদ্ধা না থাকলে অন্যকে শ্রদ্ধা করা যায় না, সেজন্য নিজেকে ভালোবাসে। স্বামীজি বলতেন, স্টুডেন্ট শব্দটির প্রথম অক্ষর এস মানে সেলফ এস্টিম, যার অর্থ হলো আত্মশ্রদ্ধা। টি হচ্ছে ট্রুথ, তুমি সত্যবাদী হবে। এটি মোটেই শক্ত কাজ নয়। প্রতিজ্ঞা করো, অভ্যেস করো, দেখবে সত্যি কথা বলতে না পারলে তুমি একদিন হাঁপিয়ে উঠছ। ইউ কথাটির অর্থ হলো আনসেলফিশনেস, অর্থাৎ নিঃস্বার্থপর। একেবারে নিঃস্বার্থপর হওয়া সম্ভব নয়, তবে এমন স্বার্থকে গুরুত্ব দাও যেখানে তোমার স্বার্থ যেমন মিটবে, তেমনি অন্যদেরও প্রয়োজন মিটবে। তোমার টিফিনের সবটাই বন্ধুকে দিতে বলছি না, তবে দুজনে মিলে ভাগ করে খেতে পারো। একটা ভালো বই কিনলে নিজেও পড়ো, অপরকেও পড়াতে পারো। ডি কথাটির অর্থ হলো ডিলিজেন্ট, মানে পরিশ্রমী। নোবেল মানে হচ্ছে মহৎ। মহত্ব অর্জন করা এই বয়সে সম্ভব নয়, এর জন্য গোটা জীবনটাই লাগে। তবে ছোটবেলায় তার পরিচয় পাওয়া যায়। ত্যাগ, দয়া, মায়া, মানুষের প্রতি ভালোবাসা মহত্বের গুণ। এটি এই বয়স থেকে চরিত্রের মধ্যেই ফুটে ওঠে। সবশেষে টি টাইমলিনেস, নিয়মানুবর্তিতা। এটি একটি সদ্গুণ। এটি দেহকে সুস্থ রাখে এবং জীবনকে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ করে তুলতে সাহায্য করে। তাই আমরা বইয়ের পাতা থেকে যে শিক্ষা পাই, তা কি যথার্থ অর্থে আমাদের মূল্যবোধ জাগ্রত করে? না, তা করে না। কারণ মূল্যবোধ হলো সেই শিক্ষা যা শুধু বিবিধ জ্ঞান অর্জন করতে সাহায্য করে না,
বর্তমান ও ইচ্ছার অভিব্যক্তিকেও নিয়ন্ত্রণ করে। আর এই বোধ শিক্ষাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারবে। তাই আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের সুপরিকল্পিত শিক্ষাক্রম অবিলম্বে প্রবর্তন করা দরকার। তাই চিন্তানায়ক বিবেকানন্দ বলেছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট, সো স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইদিন ইউ। সমস্ত শক্তিই তোমার মধ্যে আছে, তুমি কিছু এবং সব কিছুই করতে পারো, সুতরাং উঠে দাঁড়াও এবং তোমার ভেতরকার দেবত্বকে প্রকাশ করো। ইতিবাচক বোধকে নিজের মধ্যে জাগরুক করে বহুজন হিতায় বহুজন সুখায় এই নৈতিক মূলমন্ত্রকে লক্ষ্য করে এগিয়ে চলো, যা সমুদায় কল্যাণের পথকে প্রশস্ত করবে। নলেজ ইজ পাওয়ার। দ্য ভ্যালু অফ এডুকেশন helps you know what you can do. Values-based education is an approach to teaching that works with values. It creates a strong learning environment and enhances academic achievement and develops students' social and relationship skills that last throughout their lives. জীবনে মূল্যবোধ আমাদের যথেষ্ট স্পষ্ট লক্ষ্য করে দেয়, যা সর্বদা আমাদের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করা উচিত এবং কাজ করা উচিত তার নির্দেশনা দেয়। জীবনে ভালো মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি আরও ভালো দায়িত্ব নিতে পারে। নোবডি ক্যান টিচ, কেউই শেখাতে পারে না যতক্ষণ তুমি তোমার মন হৃদয়ের অন্তঃকরণ থেকে নিজেকে শিখতে না চাও। এ কথা স্বামীজি বলেছেন। একজন মালিক যে কিন্তু নিজে গাছের ফুল ফোটাতে পারে না, কিন্তু গাছের চারিদিকের আগাছা পরিষ্কার করে যথোপযুক্ত জল, সার ইত্যাদি ব্যবহার করে গাছের পরিচর্যার মাধ্যমে গাছের ফুল ফোটাতে সাহায্য করে, তেমনি একজন শিক্ষকও শিক্ষার্থীর শিক্ষার পথকে সুগম করে তোলেন, যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার জ্ঞান, ভক্তি, কর্মযোগে নিজেকে গড়ে তুলতে পারে। তাই বলো, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, ভগবান সর্বদা আমারই সাথেই আছেন, আজকের এই দিনটা শুধু আমারই। তাই বলা বাহুল্য যে মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে নিজের বাইরে চিন্তা করতে এবং সমাজের বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করার এক অন্যতম পন্থা। এটি মানুষের মধ্যে সহানুভূতি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং পরিবেশের জন্য উদ্বুদ্ধ করতে সহায়তা করে। সততা এবং সহানুভূতির মতো নৈতিক নীতি এবং মূল্যবোধকে সমুন্নত করতে শেখায়। আজকের বিশ্বে যেখানে সঠিক এবং ভুলের মধ্যে রেখা ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে, সেক্ষেত্রে মূল্যবোধ শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই ব্যক্তি ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য মূল্যবোধ শিক্ষা যে অত্যাবশ্যকীয়, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই তোমরা সর্বদাই বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করবে, সঠিক থেকে ভুলের মধ্যে পার্থক্য করবে এবং অন্যদের সাথে সহৃদয় আচরণ করবে এবং তাদের কর্মের নৈতিক নীতিগুলিকে সমর্থন করবে। সবশেষে পুনরায় সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার মমতা মহিমা জগৎ মাঝে রইল খ্যাত, নেহ তুলনা। নমস্কার। নমস্কার। স্বামী বিবেকানন্দ। বেলেঘুরে ডাকত সবাই নামটি নরেন্দ্রনাথ, শিমুলিয়া দত্তবাড়ি পিতা বিশ্বনাথ। রামকৃষ্ণের শিষ্য হয়ে জগৎ জোড়া নাম,
চিকাগো ধর্ম সভায় গিয়ে দেখালেন সংগ্রাম। রামকৃষ্ণ মঠ ও মিশন তার শ্রেষ্ঠ দান, ভারত সেবায় নিবেদিত তারই মহৎ প্রাণ। কর্মযোগী সাধক তিনি, মানুষে ধ্যান জ্ঞান, জগৎবাসী তাই তো তাকে জানানো সম্মান। নমস্কার। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ আর সহশিক্ষিকা বৃন্দ এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের আমি যথাযোগ্য সম্মান জানাই। এবং সামনে আমার স্নেহের ছাত্রীরা, আজকে তোমরা যে উদ্দেশ্যে এসেছো তার কিছুটা হৃদয়ে এবং মনে নিয়ে তোমরা বাড়ি ফিরবে, এই শুভকামনা করি। তোমরা ভবিষ্যতে এই ভ্যালু এডুকেশনটা নিজের মধ্যে আত্মস্থ করে প্রকৃত মানুষ হয়ে উঠবে, এই আশা রেখে তোমাদের প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। ওম জননী শ্রী সারদা দেবী মায়ে প্রণাম জানাই। তো আমরা সবাই মাকে জানি, মায়ের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তো আমি তোমাদের আজকে বলবো ভ্যালু এডুকেশন, আমরা কেন এই ভ্যালু এডুকেশনের মধ্য দিয়ে যাচ্ছি। মিশন থেকে প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা নেওয়া হয়, বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে এই ভ্যালু এডুকেশনটা করানো হচ্ছে। সেটা হয়তো তোমরা এখন বুঝবে না, পরবর্তীকালে বুঝবে যে এটার কি মূল্য। কারণ সমাজের যেই অবক্ষয়, চতুর্দিকে আমরা যে অবক্ষয় লক্ষ্য করছি, তার মধ্যে নিজেকে সঠিকভাবে গড়ে তোলা, নিজেকে প্রকৃত মানুষ করে গড়ে তোলা, মানুষ হওয়া, এইটার জন্যই কিন্তু ভ্যালু এডুকেশনটা ভীষণভাবে দরকার। তোমরা যারা মিশনে যাবে সেখানে তোমরা শুনতে পাবে মহারাজ আসবেন বাইরে থেকে, তিনি কত ভালো ভালো কথা বলেন, এবং তার খানিকটাও যদি আমরা নিতে পারি, সত্যি সেগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়েই কিন্তু থাকবে। নিতে হবে, সেটাকে লালন করতে হবে, সেটাকে আমাদেরকে মনে মনে আত্মস্থ করতে হবে। যাই হোক, তো আজকে মূল্যবোধের শিক্ষা, এই অনুষ্ঠানে মূল্যবোধটা অনেক রকমের হয়। আমরা মোটামুটি জানি যে মূল্যবোধ সাধারণত সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, এইরকম আমরা মূল্যবোধকে ভাগ করতে পারি। তো সামাজিক মূল্যবোধ কি না, তোমরা যখন ছোট থেকে বড় হচ্ছ, একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছ, তখন তোমাদের যে গুরুজনেরা রয়েছে তারা কি করেন, তোমাদের শিক্ষা দেন। এই গুরুজনদের প্রণাম করতে হবে, সন্ধেবেলা হাত পা ধুয়ে পড়তে বসতে হবে, মিথ্যে কথা বলা চলবে না, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, নিজের পড়া নিজেকে করতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। এই যে এই শিক্ষার মধ্য দিয়ে যে বড় হওয়া, সেটা কিন্তু মূল্যবোধ। এই প্রকৃত শিক্ষা যদি প্রথম আমার বাড়ির অঙ্গন থেকেই কিন্তু আমাদের মূল্যবোধের শিক্ষা শুরু হয়, এবং তবেই কিন্তু তুমি মানুষ তো সামাজিক জীব, হ্যাঁ, তো সেই সমাজের মধ্য দিয়ে বড় হতে হলে আমাকে কিছু সামাজিক নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি কিন্তু আমার নিজের মতো যা খুশি করবো বললে হয় না, ঠিক আছে? তোমরা এতজন বসে আছো, মনে হবে এই তাকে দুঘা পিটিয়ে দিই, তার চুলটা ধরে টেনে দিই, এটা কিন্তু হয় না। সবসময় কি করতে হয়, তোমাদেরকে নিয়মানুবর্তিতা, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়, তবেই তো প্রকৃত মানুষ হবে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, কত বড় বড় মনীষীদের কথা আমরা পড়েছি। এই যে এত বিবেকানন্দের কথা হচ্ছে, তো তিনি তো মনীষী। আর কতজনের কথা আমরা পড়ি, সারা বছর পালন করি জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন পালন করছি, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি, নজরুলের জন্মদিন পালন করছি। কেন? আমরাও তো মানুষ, আমাদেরকে জন্মদিন পালন হয় না? হয়, বাড়িতে মা করেন, কিন্তু ধন্য নরকুলে যারা এই সমাজের মধ্যে ধন্য, যারা মনীষী, তাদের কিন্তু আমরা ঘটা করে সবাই মিলে প্রণাম নিবেদন করি, সবাই মিলে শ্রদ্ধা জানাই। কেন না, তিনি মানুষের মধ্য থেকে মনীষী দেবত্বে উপনীত হয়েছে, তাকে সবাই সেই জন্য শ্রদ্ধা জানায়, সম্মান জানায়। তিনি সেই
উচ্চ মার্গে পৌঁছতে পেরেছেন তার কাজের দ্বারা, তার চিন্তার দ্বারা, তার ভাবনার দ্বারা। তো সেই জন্যই আমাদের কি করতে হবে না, সামাজিক হতে হবে। তারপরে কি হবে না, এই সামাজিক জীব হিসেবে যখন আমরা বড় হব তখন আমাদের মধ্যে আস্তে আস্তে এই মানবিকতাগুলো উন্নীত হবে। আমরা সেই মানবিক মূল্যবোধের দিকে আমরা এগোবো। মানবিক মূল্যবোধ কি, যখন বড় হবে তখন মনে হবে কেউ একটা ভিক্ষা চাইছে, ভিখারি, তখন মনে হবে ইস এ কত কষ্ট পাচ্ছে, আমি বাড়ি থেকে কত খেতে এলাম, এ কিছু পাচ্ছে না। তখন তোমার কাছে যদি 2 পয়সা থাকে মনে হবে যে ওকে দিই, ও যদি কিছু কিনে খায়। স্কুলে তোমার হয়তো কেউ বই কিনতে পারেনি, তার পয়সা নেই, হ্যাঁ, বাড়িতে হয়তো খুবই গরিব, তুমি তোমার নতুন বই নিয়ে এসছো, তখন তার কষ্ট হবে যে সে নতুন বই নিয়ে পড়ছে, আমার বই নেই। তখন তোমার কি মনে হবে যে হ্যাঁ, তাকে আমি এই যে সহানুভূতি, ঠিক আছে আমি পড়ে নিচ্ছি, তুমি হয় কপি করে নাও, নয় বইটা 2 দিন নিয়ে যাও, কিংবা জেরক্স করে নাও। এই যে ব্যাপারগুলো নিজের মধ্যে আনা, এটাকেই বলছে মানবিকতা। এইভাবে মানবিক হতে হয়। এই মানবিক মানে একটা মানুষের মধ্যে যখন জন্মায় তখন পশু মানুষ সব সমান, কিন্তু মানুষ পশুর থেকে কখন আলাদা, তার মধ্যে এই চরিত্রগুলোর বিকাশ হয়। এই মানবিকতা, সহানুভূতি, সমানুভূতি, নিয়মানুবর্তিতা, এইগুলো যখন তাদের মধ্যে ডেভেলপ করে তখন কিন্তু সে পশুর থেকে আলাদা হয়ে যায়, সে হয় মানুষ। এবং যারা মনীষী তাদের মধ্যে দেবত্ব চলে আসে, তারা আরও অনেক উঁচু মার্গে উঠে যায়, তাদের চিন্তা ভাবনার বিকাশ, তাদের সব কিছুই অনেক উঁচু লেভেলে, তারা সেই ধ্যান সাধনা সব কিছুর মধ্য দিয়ে তারা সেই ওপরে পৌঁছয়। অতএব আমরা সেটা বলছি না, কিন্তু আমরা যেটা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবো, যেটা আমরা নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবো, সেগুলো নিশ্চয়ই আমরা করবো, যথাসাধ্য সেগুলো আমাদের করতে হবে। তবেই তো সমাজটা সুন্দর হবে, তবেই তো আমরা প্রকৃত মানুষ হয়ে উঠবো। এই সমাজকে সুন্দর করার জন্য তোমরা নিজেরা সুন্দর হবে, আশেপাশের সবাইকে সুন্দর করে তুলবে, এটাই লক্ষ্য মূল্যবোধের শিক্ষা। তো যাই হোক, তো যারা ছাত্রদের 5টা গুণ থাকতে হবে। ম্যাডাম বলে গেলেন স্টুডেন্ট কথাটির মধ্যে যে ভেতরে প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিং সেটা সুন্দর করে বলে গেলেন। তো আমিও বলবো যে যারা স্টুডেন্ট তাদের কিছু কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। কি না, প্রথমে হচ্ছে স্বাস্থ্য। কখনোই স্বাস্থ্যকে অবহেলা করা চলবে না, কারণ প্রকৃত তোমরা যে বড় হবে, কেউ যদি অসুস্থ হয়ে বড় হও তাহলে সে মনেও মানসিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়বে। মনটাকে সবল করতে হলে দেখবে শরীরে যখন জোর থাকে তখন দেখবে মনটাও অনেক জোরালো হয়, তাই না? সেই জন্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য ব্যায়াম করো, তার জন্য সঠিকভাবে খাওয়া দাওয়া করো, সঠিক পুষ্টি নাও, তবেই কিন্তু স্বাস্থ্য সুন্দর হবে। নাহলে তোমরা কি করছো, আজকাল প্রচুর চারিদিকে প্রলোভন রয়েছে, তো চিপসের প্যাকেট, এই প্যাকেট, ফুচকা, কত কিছু আছে। তো সেগুলো নিশ্চয়ই স্বাস্থ্যসম্মত খাবার নয়। তা বলে কি খাবে না? নিশ্চয়ই খাবে, কিন্তু ওইগুলো দিয়ে পেট ভরাবে না। পেট ভরানোর জন্য যে পুষ্টিকর খাবার সেটা তোমাদের খেতে হবে, তবে তোমরা সবল হবে, তবে তোমরা কি করতে পারবে, নিজেকেও যেমন সুস্থ রাখবে তেমনি সমাজটাও সুস্থ হবে। বিবেকানন্দ বলেছিলেন না যে ফুটবল খেলা, যারা গীতা পড়ে সেই গীতা পাঠের থেকে যদি কেউ ফুটবল খেলে তাহলে কিন্তু স্বর্গের অনেক কাছাকাছি সে পৌঁছতে পারে। বিবেকানন্দের কথা এটা আমরা সবাই জানি যে গীতা পাঠের থেকেও কিন্তু ফুটবল খেলাটা আমার অনেক বেশি জরুরি, তবেই আমি স্বর্গের কাছাকাছি পৌঁছতে পারবো। তো সেই জন্য আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, সেটা আমাদের ছাত্র জীবনে কিন্তু অবশ্য কর্তব্য। কারণ আজকে স্বাস্থ্যটা যদি তুমি ঠিক করো, এটা তোমাদের গ্রোয়িং স্টেজ, তাহলে পরবর্তীকালে কিন্তু তোমরা স্বাস্থ্যবান মানুষ হিসাবে থাকবে, স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারবে। তারপরে আসছে ছাত্রদের কি, অধ্যয়ন, পড়াশুনো তো করতে হবে ভাই, পড়াশুনো না করলে তো হবে না। কারণ আমাদেরকে নলেজ, জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন বিষয় জানতে হবে। আমরা কেন বিদ্যালয়ের আঙিনায় এসেছি? পড়াশোনা করে শুধু পাশ করতে, একটা ডিগ্রি নিতে, তা কিন্তু নয়। আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করব, অনেক কিছু জানবো, তবে তো আমাদের মধ্যে সচেতনতা আসবে, তাই না? সেই জন্য পড়াশুনো সেটাও কিন্তু মনোযোগ দিয়ে তোমাদের করতে হবে। তারপরে আসছে সত্যবাদিতা। ম্যাডাম বলে গেলেন ট্রুথফুল স্টুডেন্টের একটা কি, সেখান থেকে ট্রুথফুল সেটা তোমরা জানলে। তো সত্যবাদী, অবশ্যই সত্যতা পথ ছেড়ে কখনো যাবে না। বিবেকানন্দ বলেছিলেন না যে
সব কিছু ত্যাগ করে সত্যকে আমরা ধরবো আঁকড়ে, তাই না? কোনো কিছুর জন্যই কিন্তু সত্যকে ত্যাগ করা যাবে না। সব কিছু ত্যাগ করে সত্যকেই আমরা যে কোনো মূল্যে আমরা সত্যকে আঁকড়ে ধরবো। এই পরম সত্যকে আমাদের লাভ করতে হবে, সেটাও কিন্তু ছাত্র জীবনের একটা অবশ্য কর্তব্য। আজকে তোমরা ছাত্র জীবনে যে জ্ঞান গুণগুলো তোমাদের নিজেদের মধ্যে অর্জন করবে, সেগুলোই কিন্তু সারা জীবন তোমাকে নিয়ে যাবে, সেটাই তুমি সারা জীবন বহন করবে। এটাই তোমাদের গড়ার সময়। এই সময় তোমাদের সব দিক থেকে গড়ে তুলতে হবে নিজেদেরকে। পরোপকারী হতে হবে। কেবল স্বার্থ নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু মানুষ হয়ে আমরা জন্মাইনি। আমরা আমাদের সমাজকে দেখবো, আমার বন্ধুদের দেখবো, সবাইকে দেখবো, কেউ আমার কথাই যেন দুঃখ না পায়, আমি কারোর কোনো অনিষ্ট করবো না, এই অনিষ্ট চিন্তাটা মন থেকে একদম দূর করে দেবে। সবসময় নিজেকে ভাববে যে আমিও ওদের মতোই একজন মানুষ, কেউ দুঃখে আছে, কেউ কষ্টে আছে, এইটুকু জানলে যেন আমার সাধ্য মতো তাকে আমি উপকারটুকু করতে পারি, যাতে করে তার সেটা কাজে লাগে। ঠিক আছে? এইটা। আর একটা হলো ইউনিটি, ঐক্যবদ্ধ। তোমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে। একা একা কেউ পৃথিবীতে বাঁচতে পারে না। পৃথিবীতে কেউ একা একা বাঁচতে পারে না। যে স্কুলে এসছো, একটা ক্লাসে এত বন্ধু, তোমার প্রয়োজনে সে আছে, তার প্রয়োজনে তুমি আছো। এই ইউনিটি তোমাদের রাখতে হবে। এইগুলো হলো ছাত্র জীবনের অবশ্য কর্তব্য বিষয়। এগুলো তোমাদের মধ্যে গ্রো করতে হবে, তবেই তোমরা ভবিষ্যৎকালে প্রকৃত মানুষ হয়ে উঠবে। তো আর কি করতে হবে? ম্যাডাম বলে গেলেন পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক। সবসময় ইতিবাচক ভাবতে হবে। কখনোই কোনো কিছু খারাপ দিকটা একদম গ্রহণ করবে না। যেটার মধ্যে যতটুকু ভালো, সেই ভালোটা তুমি তোমার মধ্যে গ্রহণ করবে, তোমার মধ্যে আত্মস্থ করবে, আর ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। তো এই ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। একটা গল্প বলি, তো ভালো লাগবে তোমাদের গল্পটা, হয়তো অনেকে জানো গল্পটা। তো এক রাজা ছিল, সেই রাজার তার মন্ত্রীর সঙ্গে খুব ভাব ছিল। তো মন্ত্রীর কিন্তু ভীষণ পজিটিভ মেন্টালিটি, তিনি সব কিছুর মধ্যেই একটা ইতিবাচক দিক দেখতেন। যাই কিছু হোক না কেন, তিনি জানতেন যে এর মধ্যে সব ভালো আছে, এর মধ্যে ভালো কিছু আছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, অতএব এর মধ্যে কিছু না কিছু মঙ্গল আছে, সেটা ভাবতেন। তো একবার এরকম বনে গেছে শিকার করতে। তো বন্ধুকে নিয়ে গেছে, মানে মন্ত্রী আর রাজা দুজনে খুব বন্ধু, শিকার করতে গেছে। তো গিয়ে সেখানে শিকার করতে গিয়ে কোনো কারণে রাজামশাইয়ের হাতটা, বুড়ো আঙুলটা কেটে গেছে। তো প্রচুর রক্তপাত হচ্ছে, রাজামশাইয়ের খুব কষ্ট হচ্ছে। তো রাজামশাই বললো, কি যে হলো, আমার হাতটা কেটে গেল। তো মন্ত্রী বলছে, আমার খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কি বলছো তুমি আহামক, আমার হাত কেটে গেছে, এত রক্ত পড়ছে, কষ্ট হচ্ছে, তুমি বলছো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন? হ্যাঁ মহারাজ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো আরো রেগে গেল, আবার বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, আমার একটা আঙুল কাটা হয়ে চলে গেল, এত রক্তপাত হচ্ছে, তাও বলছো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এ কেমন কথা বলছো তুমি? খুব রেগে গেলেন রাজামশাই, বলে যাও এটাকে জেলে ভরে দাও। আমার কষ্ট হচ্ছে, আমার রক্তপাত হচ্ছে, আর ও কোনো সহানুভূতি দেখাচ্ছে না, বারবার শুধু বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, তার মানে আমার হাতটা কেটে যেতে ওর খুব আনন্দ হচ্ছে, যা ওকে আগে এক্ষুনি কারাগারে বন্দি করো। তো কারাগারে বন্দি করে দিয়েছে। তো রাজামশাই আছেন। তো রাজামশাইরা মাঝে মাঝে খুব শক্ত, বেড়াতে যাবেন, শিকার করতে যাবেন। তো আবার অনেক দিন পরে বেরিয়েছেন শিকার করতে। তো করতে করতে ওই ডাকাত দলের খপ্পরে পড়ে গেছে। হ্যাঁ, আসে তো তখন ডাকাতি হতো, ডাকাতরা এই দলে বেরোতো। হ্যাঁ, তো রাজামশাইকে দেখে হলো বেশ, মানে ওরা কি করতো, কালী পুজো করতো ডাকাতরা, আর সেখানে নরবলি দিত। তো এই রাজামশাইকে পাওয়া গেছে, একজন মানে এত বড় একজন মানুষকে পাওয়া গেছে, একেই আজকে ঠাকুরের সামনে বলি দেব। হ্যাঁ, তো রাজাকে ধরে নিয়ে গেছে। তখন রাজামশাই খুব ভয় লাগছে, সত্যি আমাকে তাহলে আজকেই মায়ের কাছে বলি দিয়ে দেবে। যাই হোক, সেটা তার ভয় তো লাগবেই, যে কোনো মানুষেরই ভয় লাগবে। তো গেছে, গিয়ে তো ডাকাতরা তাকে স্নান টান করিয়ে পোশাক টোশাক পরিয়ে বলির কাছে ওখানে নিয়ে এসে দেখে তার আঙুল একটা কাটা। তখন বলছে, যা আঙুল কাটা, এই খুঁতযুক্ত, এই খুঁতযুক্ত মানুষকে তো কখনোই বলি দেওয়া যায় না, একে তো বলি দেওয়া যাবে না, ছেড়ে দাও। ছেড়ে দিল। তখন ছেড়ে দেওয়াতে
রাজামশাই বাড়ি এলো, এসে তখন ভাবছেন যে মন্ত্রীমশাই যে বলেছিলেন আমার আঙুলটা কেটে যাওয়া, তাতে বলেছিলেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, তো সত্যিই তো আমার এই আঙুলটা কেটে গেছিলো বলেই তো আজকে আমি বেঁচে গেলাম, নাহলে তো আমি বাঘকে আমাকে বলেই দিয়ে দিত। যাক যাক, মন্ত্রী তাই ঠিকই বলেছে, আর মন্ত্রীকে কারাগার থেকে বের করে দাও। তো মন্ত্রীকে কারাগার থেকে বের করে দিয়েছে। মন্ত্রী আসতে রাজামশাই তাকে জড়িয়ে টড়িয়ে ধরে বলছে, সত্যি তুমি যে বলেছিলে, এতদিন আমার এটা বোধোদয় হলো যে ঈশ্বর যা করেন মঙ্গলময়, মঙ্গলের জন্যই করেন। আজকে আমার আঙুলটা কাটা ছিল বলেই কিন্তু আমি বেঁচে গেছি। তাও আমি তো তোমাকে একটু কষ্ট দিলাম, ভগবান তোমার জন্য বোধহয় মঙ্গলটা কিছু করলো না, এই কারাবাস করতে হলো এতদিন। তখন মন্ত্রী বলছে, না না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে যদি আমি কারাবন্দি না থাকতাম, আপনার সঙ্গে নিশ্চয়ই শিকারে যেতাম। তো আপনি খুঁতযুক্ত, আমি তো খুঁতযুক্ত নই, তাহলে আমাকেই বলি কাঠে ভরে দিত, তাহলে আমি তো বলি হয়ে যেতাম। কিন্তু ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, অতএব আমিও কিন্তু সেই জন্যই বেঁচে গেছি। তাহলে বুঝতে পারলে, এই ইতিবাচক চিন্তাটা, এই পজিটিভ চিন্তাটা মনের মধ্যে সবসময় রাখবে যে ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বরের চিন্তা করলে, ঈশ্বরের কথা চিন্তা করলে তুমি জানবে তুমি কখনো খারাপ কাজ করবে না, মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না, কখনো মনে হবে না যে আমি খারাপ কাজটা করি। সেই জন্যই কিন্তু আমাদের ঈশ্বর চিন্তা করতে হয়। সকাল সন্ধে মারা বলে না, যাও সন্ধেবেলা ঠাকুরের কাছে প্রণাম করে এসো, পরীক্ষা দিতে যাওয়ার সময় মেটিকুলাসলি পরীক্ষার সময় তো সবাইকে বলে নাকি, এই প্রণাম করে পরীক্ষা দিতে যাবে, কপালে দইয়ের ফোঁটা দিয়ে দেয়, তাই তো? কেন দেয়? জানে যে ঈশ্বর তোমাদের সঙ্গে সবসময় আছেন। হ্যাঁ, তুমি যদি তাকে ভক্তি করো তাহলে তোমার মধ্যে কখনো খারাপ জিনিসগুলো আসবে না। তোমরা সত্যি সেই একটা ভালো গুণের মধ্য দিয়ে তোমরা ভালো গুণগুলো তোমরা তোমাদের মধ্যে ডেভেলপ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের মধ্যে শুধু এইটুকুই বলবো, তোমরা মূল্যবোধের শিক্ষা করছো, সেই মূল্যবোধের শিক্ষাটা শুধু এই কয়েক ঘন্টার জন্য নয় বা আজকের দিনের জন্য নয়, এই মূল্যবোধটা কিন্তু তোমাদের সারা জীবনেই যেন পাথেয় হয়ে থাকে। এইটাকে অবলম্বন করেই তোমরা চলবে, তোমরা বড় হবে, তোমরা মানুষ হবে। মায়ের কাছে এই প্রার্থনা করি তোমাদের সবার জন্য। আর বাড়িতে পড়ার জায়গায় ঠাকুর মায়ের ছবি রাখবে, স্বামীজির ছবি রাখবে। দিনে দুবার একবার যখন মনে হবে প্রণাম করবে। আর কি করবে, কোনোদিন মনে হলে স্বামীজির বাণী একবার করে পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে। এই যে স্বদেশ মন্ত্র পাঠ করে গেল মুখস্থ করে, হ্যাঁ, এটা এখন তোমরা মুখস্থই করো, কিন্তু পরবর্তীকালে যখন আরো বড় হবে তখন বুঝবে যে এই কথাগুলোর মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে কি অপরিসীম শক্তি লুকিয়ে আছে, কি অপরিসীম শক্তি লুকিয়ে আছে এই প্রত্যেকটা কথার মধ্যে। তখন তোমরা সেটা অনুভব করবে। পড়তে থাকো, স্বামীজির বই থেকে 1 পৃষ্ঠায় বই দেওয়া হবে, 1 পৃষ্ঠা করে পড়তে থাকো। হ্যাঁ, আর কি করি, সময় নষ্ট মনে হবে যখন তোমরা দেখবে না মোবাইলে, এখন ছোট আছো হয়তো তোমরা বাড়ি থেকে মোবাইল পাও না, এই যে সময়টা কি করে মোবাইল নিয়ে খাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা কোথায় চলে গেল, তাতে কি হয়, কোনো স্যাটিসফ্যাকশান আসে না, কোনো সন্তুষ্টি আসে না। কিন্তু যখন তুমি কোনো বই পড়ছো, সে গল্পের বই হোক, সে এমনি পড়ার বই হোক, বা কোনো কিছুই বই হোক, যা কিছুই পড়ো না কেন, তার কিন্তু অবশ্যই খানিকটা এফেক্ট তোমার মনের মধ্যে পড়বে। একটা ভালো গল্প পড়লে কি হয়, তার রেস্ট হয়ে যায় মনের মধ্যে অনেকখানি। কিন্তু এই মোবাইল ঘেঁটে ঘেঁটে অনেকক্ষণ ধরে এটা সেটা স্ক্রল করে করে যখন দেখছো, তার কোনো এফেক্ট কি তোমার মধ্যে আসবে? আসবে না, বরং কিছু খারাপ গুণগুলো তার মধ্যে এসে তোমাদের ডিস্টার্ব করবে। হ্যাঁ, তো সেই জন্যই তোমাদের বলা যে ভালো জিনিসগুলোকে গ্রহণ করো, বই পড়ো। প্রত্যেক দিন তোমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে স্বামীজির বই পড়ো, স্বামীজির বাণী পড়ো, হ্যাঁ, পড়ার বই পড়ো, গল্পের বই পড়ো। সব কিছুর মধ্য দিয়েই কিন্তু তোমাদের শিক্ষা হবে, তোমাদের জ্ঞান হবে, তোমাদের চেতনার উন্মেষ ঘটবে। সেইটুকু তোমরা নিজেদের মধ্যে ডেভেলপ করো। তোমাদের প্রত্যেককে আমার অপরিসীম ভালোবাসা জানাই ঠাকুরমা স্বামীজির চরণে। আবার আমি প্রণতি জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, ভালো মানুষ হও। মহিষী রমণীর গর্ভে জন্মিল এক ঊনবিংশের প্রতিকৃতি। খেতাবি নামের আড়ালে
তিনি ছিলেন জগতের প্রদীপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করিলেও কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করেননি যিনি। প্রজ্ঞা জ্ঞান ভিক্ষায় যিনি করেছেন জগতের সাম্যবাণী। স্বদেশ বিভুয়ে জাগালেন তিনি নবচেতনার দ্বীপ। ভ্রাতা ভগিনী সম্বোধনে মুখরিত চারিদিক। শিক্ষা জীবন শুরু হয় তার মায়ের হাত ধরে। ধীরে ধীরে জীবন উৎসর্গ করেন সমগ্র জাতির তরে। পরমহংসের পরমার্থে জাগালেন তিনি অন্তরের ব্রহ্মশক্তি। ভারত মাতা তাই তো তাহার অন্তরের আদ্যশক্তি। নমস্কার। विवेकानंद सूरय सच्चित सुखर स्वरूपाय स्वामिने तापहाय। আমি প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়কে শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মীনাক্ষী দিন্দা মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের শিক্ষিকাগণকে সর্বোপরি আমাদের সামনে তোমরা যারা বসে আছো তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা সুন্দর একটি অনুষ্ঠানে তোমাদের সাথে মিলিত হয়েছি। বিষয় কি? আজকের অনুষ্ঠানের বিষয় কি বলো? মূল্যবোধ শিক্ষা। বা মানে সামনে তো লেখা আছে মূল্যবোধ শিক্ষা। বলে ওটা তো আমরা বাড়ি থেকে শিখে আসছি প্রতিদিন। মা বলছেন কি সকালবেলা ঘুম থেকে উঠলে কি বলেন? বলো ছোট্ট, বলো তুমি বলো, মা কি বলেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। বলেন ঝাড়ুটা এখানে রাখবি না, এখানে রাখ। জুতাগুলি খুলে এখানে রাখবি না, এখানে রাখ। বলেন না? তো বাড়ি থেকে আমরা শিখে আসছি। আবার যখন স্কুলে আসি তখন ম্যাডামরা কি বলে? বেশি চিৎকার চেঁচামেচি করবি না, ওর সাথে ঝগড়া করবি না, বেশি বৃষ্টি এলে ভিজবি না। বলেন না? প্রতিটা মুহূর্তে আমরা মূল্যবোধ শিক্ষা লাভ করছি। তারপরেও নতুন করে আমাদের মূল্যবোধ শিক্ষা বিষয়ক এই সমস্ত আলোচনাগুলি আমাদের জীবনে প্রয়োজন আছে। বিশেষত বর্তমান যুগে, বর্তমান পরিপ্রেক্ষিতে মনে হয় যেন এই ধরনের আলোচনা আরও বেশি বেশি প্রাসঙ্গিক। কেননা আমাদের চারিদিকে আমরা তাকালে দেখতে পাব, মনে হয় যেন সামাজিক অবক্ষয় চারিদিকে ঘটছে কোথাও না কোথাও। বৃদ্ধ বয়সে মা বাবাকে আমরা দেখি না, তাদের আমরা কোথায় পাঠিয়ে দিই? ওল্ড এজ হোমে। আর অথচ আমাদের নবীন প্রজন্ম যত দিন যাচ্ছে তত আরো বেশি শিক্ষিত হচ্ছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, কিন্তু তারা মা বাবাকে বলে আমরাই বাড়িটাতে থাকবো আর তোমরা চলে যাও সেই যেখানে ভাড়া করা বাড়ি আছে, ওল্ড এজ হোম যাকেও আমরা বলি বা বৃদ্ধাবাস, সেখানে তোমরা চলে যাও। এই যে এইভাবে আমাদের সমাজে চারিদিকে কোথায় না কোথায় সব দিক থেকে একটা মনে হয় যেন এই ধরনের আলোচনা, এই ধরনের সভা আমাদের আরও অধিক অধিক প্রয়োজন বলে আমরা মনে করি। বিশেষত আমরা রামকৃষ্ণ মিশনের যারা আছি বা সমাজের যারা বিদ্যান শ্রেণীর লোক আছেন সকলেই এই কথাটি মনে করেন। অনেকেই মনে করে ছাত্র জীবন, এই যে আজকে তোমরা মাত্র তোমাদের স্কুলে 350-এর উপর বোধহয় স্টুডেন্ট আছে, তার 600-র মধ্যে এখানে আমি হিসাব করে দেখলাম 85 to 90 স্টুডেন্ট অনলি, মাত্র। কেন এত কম কেন উপস্থিত? কারণ এই ধরনের সেমিনারের গুরুত্ব তোমরা হয়তো বুঝতে পারো না, তোমাদের কাছে মূল্যহীন। কারণ আমাদের মা বাবারা জন্ম থেকে একটি কথা শিক্ষা দিয়ে আসেন, এখন ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রছাত্রী মানে এই সমস্ত বড় বড় প্রতি মাসে প্রতিদিন তো এই ধরনের চলছে,
চলো আজকে একটু ছুটি পেলাম, বাড়িতে গিয়ে একটু এই সময় একটু মোবাইলটা দেখি, ভালো তাই না? বাড়িতে গেলে কি করতে, মোবাইলটা নিয়ে বসে যেতে না? হ্যাঁ, একটু তো বসতে। হ্যাঁ, তো আমাদের মা বাবারা বা তোমরা মনে করো যে এই ধরনের একটা সুযোগ পেলেই তোমরা কি করবে, তোমরা মাস্টারের বাড়ি যাবে, তোমরা বই নিয়ে বসে থাকবে। তাহলে কি লাভ হবে? আমার মেয়ে আরো ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, 90%-এর উপরে পাবে, কয়েকটা সার্টিফিকেট অর্জন করবে, ভালো ভালো মার্কস পাবে। আমাদের উদ্দেশ্য এখন হলো ভালো মার্কস পাওয়া। কি কত বেশি ভালো মার্কস পাবে, কিন্তু ভালো মানুষ হবে, এই কথাটি চিন্তা করার জন্য আমাদের সময় কম। সকলেই চায় আমার প্রতিবেশীর মেয়ে ডাক্তার হয়েছে, আমাকেও ডাক্তার হতো, আমার মেয়েকেও ডাক্তার করতে হবে। প্রতিবেশীর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলেকেও ইঞ্জিনিয়ার করতে হবে। কেউ বলে না যে আমার মেয়েকে বা ছেলেকে আমি উপযুক্ত মানুষ করব, মানুষের মতো মানুষ করব। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এমন ধরনের মহাপুরুষদের যদি আমরা জীবনে যদি দেখি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মহাপুরুষদের জীবনে আমরা যদি দেখি, আমরা দেখব তোমাদের মতো বয়সে তারা কি করতেন। তারা দৈনন্দিন পড়াশোনার পাশাপাশি তারা একটু একটু করে নিজের জীবনটাকে গড়ে তুলেছিলেন, নিজের জীবনটাকে উপযুক্তভাবে নিজের মতো করে তারা গড়ে তুলেছিলেন। তার জন্য তাদের নিজের জীবনটা তৈরি করেছিলেন বলে তাদের আমরা কি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের আমরা প্রণাম করি। এখানে কথা বলার জায়গা নয়, এই যে মেয়েটি এখানে কথা বলার জায়গা নয়। কথা বলতে ইচ্ছা হয়তো বাইরে গিয়ে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা চাই কি, আমরা চাই আমাদের জীবনটাকে যাতে আরো ভালোভাবে তৈরি করতে পারি, গড়ে তুলতে পারি। তার জন্য ছাত্র জীবন থেকে আমাদের জীবনটা তৈরি করতে হবে। কয়েকদিন আগে তোমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তোমরা পালন করেছ, শিক্ষক দিবস তোমরা পালন করেছ। তার ছাত্র জীবন যদি আমরা যদি দেখি, তিনি জীবনের শুরুতেই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়লেও তিনি যখন কলেজে পড়তেন তখন তিনি গীতা, উপনিষদ, ভারতীয় দর্শন শাস্ত্র এই তিনটি বিষয়ের উপর অর্থাৎ ভারতীয় সংস্কৃতির সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছিলেন। ভারতবর্ষকে আরও ভালোভাবে জানার জন্য তার ছাত্র জীবন থেকে প্রচেষ্টা ছিল। তারপর তিনি যখন মাস্টার ডিগ্রি করেন, ইউনিভার্সিটিতে ভর্তি হন, তিনি ফিলোসফি নিয়ে আরও ভালো আরও গভীরভাবে পড়াশোনায় মত্ত হন। তারপরে তিনি যখন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি হন, তখনও তিনি ভারতের সেই সমস্ত প্রাচীন সাধুদের কাছে গিয়ে ভারতীয় দর্শন শাস্ত্র সম্পর্কে জানার জন্য দীর্ঘক্ষণ বক্তৃতা শুনতেন। ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি তিনি তখন ভারত রত্নে ভূষিত হয়েছেন, যার গলায় তোমরা সকলে মালা পরাও, যার জন্মদিনে তোমরা সকলেই খুব আনন্দ করো। কি শিক্ষক দিবস পালন করেছে তো তোমরা সবাই করেছ? সেদিন কজন উপস্থিত ছিল এখানে? পুরো হল ভর্তি। হ্যাঁ, কারণ তার জীবনটা আমরা কেন পালন করছি? তিনি এমন একজন মহাপুরুষ, অনেক বড় মহাপুরুষ, কিন্তু তিনি কিভাবে নিজেকে ওই জায়গায় নিয়ে পৌঁছালেন? তিনি নিজেকে ওই জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য তোমাদের মতো যখন বয়স ছিল তখন থেকে তার প্রচেষ্টা ছিল। তোমরা 23শে জানুয়ারি পালন করে তো? সেদিন তোমরা কি জাতীয় পতাকা তোলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দেওয়া হয়,
তাই তো? ফুল দেওয়া হয়। এই যে তাকে কেন তোমরা শ্রদ্ধা করো বলো, যে কোনো একজন বলো। তোমরা স্টুডেন্ট কম আছো, আমি কম কথা বলবো, বলো যে কোনো একজন বলো, তাকে তোমরা কেন শ্রদ্ধা করো? যে কোনো একজন বলো, তার জন্মদিন কেন পালন করো? 9 স্টুডেন্টরা আছে, বলো। হ্যাঁ, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে বিদেশির অর্থাৎ ইংরেজদের শোষণের হাত থেকে মুক্তি দিয়ে ভারতীয়কে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে, অর্থাৎ ভারতবাসী নিজের স্বাধীন চিন্তা নিয়ে নিজে যেন বেঁচে থাকতে পারে। তার জন্য তিনি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি আমাদের কথা ভেবেছেন, আমাদের দেশের কথা তিনি ভেবেছেন, আমরা কি করে ভালো থাকবো তার জন্য তিনি ভেবেছেন। তার জন্য আমরা তাকে শ্রদ্ধা জানাই। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যে তৈরি হলেন, তার আগের নাম ছিল শুধু সুভাষচন্দ্র বসু, তাই তো? এই যে সুভাষচন্দ্র বসু থেকে তার সাথে যে নেতাজি বলে আমাদের নেতা, নেতাজি বলতে আমরা একজনকেই বুঝি। দেশে হাজারো নেতা রহর আসছে আর যাচ্ছে, তাতে আমরা কাউকে নেতা বলে আমরা সম্বোধন করি না। নেতাজি বলতে আমরা একজনের নেতা বলতে পারি, কিন্তু নেতাজি বলতে আমরা শুধু সুভাষচন্দ্র বসুকে বলি, তাই তো? হ্যাঁ, কেন বলি? এই যে বললাম তিনি আমাদের কথা ভেবেছেন। এই যে তিনি নেতাজি কিভাবে হলেন, এই যে সুভাষচন্দ্র বসু থেকে তিনি নেতা কি করে হলেন আমাদের, হওয়ার পেছনে এই স্বামী বিবেকানন্দের অবদান। তিনি নিজে বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, নানাভাবে বলেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ যদি জীবিত থাকতেন তাকে আমি গুরু পদে বরণ করতাম। যাই হোক, আমি যতদিন জীবিত থাকব তাকে আমি গুরু বলে মনে করব। তারপর তিনি বলছেন, আমার মধ্যে যে সমস্ত সেবাভাব বর্তমান, তিনি খুব সেবা করতেন দেশের জন্য বা দেশের মানুষের জন্য, গরিবের মধ্যে। বলছে, আমার মধ্যে যে সেবাভাব এসছে এটা স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমি পেয়েছি। তিনি নিজে বারবার এই সমস্ত কথা বলেছেন। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সুভাষচন্দ্র যে নেতাজি সুভাষচন্দ্র পরিণত হয়েছে, তার পেছনে আগুনটাকে পাওয়ার শক্তিটা কোথা থেকে এসছে? স্বামী বিবেকানন্দ। বুঝলে? তোমরা যখন স্বামী বিবেকানন্দের জন্মস্থানে যাবে, একটু আগে বলছিলে, স্বামী বিবেকানন্দের জন্মস্থানে যখন যাবে তোমরা দেখবে সেখানে একটি অতি সুন্দর একটি সংগ্রহশালা বা মিউজিয়াম গড়ে তুলেছে। সেই সংগ্রহশালার উদ্বোধন কে করেন জানো? ডক্টর এপিজে আব্দুল কালাম। কেন করেন তিনি? তিনি তো তখন ভারতের রাষ্ট্রপতি। তিনি কেন আসেন? তিনি জানতেন স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি যার মধ্যে জাতি, ধর্ম, বর্ণের বিদ্বেষ ছিল না। তার চোখে সকলেই সমান, সকল ধর্মের মানুষ তার চোখে আপন, স্বামীজির চোখে। তার জন্য স্বামী বিবেকানন্দ আজকে শুধু আমাদের নয়, সারা ভারতবাসীর, সারা বিশ্ববাসীর, সারা বিশ্বের মানুষ স্বামীজিকে শ্রদ্ধা জানায়, স্বামীজির প্রতি নত মস্তকে শ্রদ্ধা জানায়। তার কথাগুলি শুনে সারা বিশ্বের মানুষ। আমরা নিজেদের তৈরি করার জন্য এই ছাত্র জীবন থেকে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগিনী নিবেদিতা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এদের জীবনে আমরা যদি পড়ি তাহলে দেখব তোমাদের মতো বয়সে তারা কি করেছে। আর ওইগুলো যদি তোমরা একটু একটু করে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের কি হবে? তোমাদের নিজেদের মধ্যে একটা ভীষণ শক্তি আসবে, একটা আগুন জ্বলবে। এই যে শক্তি আসবে, সেই শক্তির ফলে তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে, ব্যক্তিত্বের বিকাশ হবে। তখন কি হবে? তখন সমাজে
এই যে চারিদিকে যে সমস্ত ঝড় ঝাপটা আসছে, চারিদিকে যে সমস্ত ঝড় দেখো, এগুলি তোমাকে গ্রাস করতে পারবে না, তোমাকে মাথা নোয়াতে পারবে না। তুমি সমাজে যতই যে ধরনের সমস্যা থাকুক, বা আরও বড় বড় হয়ে যখন চাকরির জন্য যখন চিন্তা করবে, আরও বড় হয়ে তুমি যখন আরও বড় হবে, তখন তুমি সমাজের যে সমস্ত প্রভাব সেগুলি তোমাকে একটুও নাড়াতে পারবে না। তুমি নিজেই একজন নেতাতে পরিণত হবে, তুমি নিজে একজন প্রভুতে পরিণত হবে। তোমার নিজের প্রভু নিজে হবে। তোমার নিজের বুদ্ধিকে, নিজের মনকে, নিজের বিচার শক্তিকে তুমি পরিচালনা করবে, তোমাকে আরেকজন পরিচালনা করতে হবে না। তাই স্বামী বিবেকানন্দ কি বলেছেন? আমাদের দেশের মেয়েদের প্রথমে কি দরকার? বলো বলো, যে কোনো একজন বলো। শিক্ষা। প্রথমে শিক্ষা প্রয়োজন। উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দাও। শিক্ষা মানে আবার বলছে শুধু শিক্ষা নেই, উপযুক্ত শিক্ষা দিতে হবে। ঠিক যদি আমরা উপযুক্ত শিক্ষা আমরা দিয়ে মেয়েদের ছেড়ে দাও, তারপর ওরা নিজেরা বুঝে নিবে বাকিটা, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা করা প্রয়োজন কোনটা করার প্রয়োজন নাই, তারা নিজেরাই বুঝে নিবে। তখন আমি আর বলে দিতে হবে না, এই তোমরা এটা করো, এটা করবে না। মা সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য পাঁচটা থেকে ক্যাঁ করতে হবে না, নিজেরাই ঘুম থেকে উঠে যাবে, তাই না? ঝাড়ুটা এখানে রাখ, এটা বলতে হবে না। দিদিমণি বলতে হবে না যে বৃষ্টির মধ্যে ছুটবি না, নিজেরাই বুঝে যাবে। বলতে হবে না যে সমাজে যে কোনো মানুষের সাথে মিশবি না, নিজেরাই বুঝে যাবে কার সাথে মিশতে হবে কার সাথে মিশতে হবে না, কার সাথে কতটা মেশা প্রয়োজন, নিজেরাই বুঝে যাবে। অর্থাৎ নিজের ভালো কোনটা নিজের মন্দ কোনটা তোমরা নিজেরা বুঝে যাবে। তখন তোমাকে আরেকজন তোমাকে সেই পেছন থেকে বারবার ঠেলতে হবে না, দাদাগিরি করতে হবে না। তার জন্য কি প্রয়োজন? স্বামীজি কি বলেছেন তার জন্য কি প্রয়োজন? বলো। উপযুক্ত শিক্ষা। শুধু শিক্ষা নয়, উপযুক্ত শিক্ষা প্রয়োজন। আর এই শিক্ষাটা কখন থেকে শুরু করতে হবে? বলো বলো, যে কোনো একজন বলো। আমি একটু আগে বলেছি, ছাত্র জীবন থেকে, তোমাদের মতো বয়স থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স যখন মাত্র 13 বছর 8 মাস, তখন থেকে তিনি স্বামীজির বই পড়ে এমনভাবে উদ্বুদ্ধ হন, তিনি তার বাকি সারাটা জীবন স্বামীজিময় হয়ে উঠেছিলেন। নিরুদ্দেশ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই সিঙ্গাপুরে, সেখানে তিনি রামকৃষ্ণ মঠের মন্দিরে তিনি গিয়ে ধ্যান করছেন। তার জীবনে তো রয়েছে এই সমস্তগুলি। তার জন্য কি প্রয়োজন? উপযুক্ত শিক্ষা। আর এটা শুরু করতে হবে তোমাদের মতো বয়স থেকে। তার জন্য কি প্রয়োজন? আমাদের মনীষীদের জীবনীগুলি পড়া প্রয়োজন, যাদের আমরা শ্রদ্ধা জানাই। তারা কিভাবে এত মহান হয়েছে, তাদের পেছনে আগুনটা কোথায়, স্পিরিটটা কোথায়, কোথায় থেকে এত শক্তি পেল, এইগুলি একটু জানতে হবে। কত সালে জন্ম হলো, কত সালে মৃত্যু হলো, কত সালে কি জয় করেছে, এটা সকলেই জানে। এটা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সকলেরই জীবনে জন্ম মৃত্যু আসে, ওতে বাহাদুরি কিছু নেই। কিন্তু তার পেছনে আগুনটা কোথায় থেকে এসেছে, কিভাবে সুভাষচন্দ্র থেকে নেতাজিতে পরিণত হয়েছে, মিস মার্গারেট নোবেল থেকে সে কিভাবে নিবেদিতায় পরিণত হয়েছে। নিবেদিত মানে নিবেদিত প্রাণ, মানুষের, বিদেশের মানুষের জন্য নিবেদন করেছেন নিজের দেহ মন প্রাণ সব কিছু, কীভাবে নিবেদিতায় পরিণত হয়েছে। এই জন্য পেছনের আগুনটা কোথায় থেকে পেয়েছে, স্পিরিটটা কোথায় থেকে পেয়েছে। বিপ্লবী কানাইলাল দত্ত যখন জেলে আছে, তখন তার একটু পরে ফাঁসি হবে, তখন স্বামীজির রাজযোগ থেকে চিৎকার দিয়ে দিয়ে আবৃত্তি করে যাচ্ছে। তখন বলছে কি ব্যাপার, একটা সন্ন্যাসীর ঘটনা। একজন সন্ন্যাসীকে তখন আলেকজান্ডার বলছে তুমি আমার দেশে চলো। তখন সে কি বলছে, না আমি যাব না। আলেকজান্ডারকে, বিশ্ববিজয়ী আলেকজান্ডার বলছে তোমার মতো এমন লোক আমার দেশে দরকার, প্রয়োজন, তুমি আমার সাথে চলো। একজন সন্ন্যাসীকে বলছে না আমি যাব না। বলছে যাবে না, আমার কথা শুনবে না, তুমি জানো আমি কে? আমি আলেকজান্ডার, আমি ইচ্ছা করলে সারা বিশ্ব জয় করে এসেছি, তোমাকে মুহূর্তের মধ্যে গলা কেটে নিয়ে নেব, তুমি জানো আমার কথা শুনছো না। বলছে আর তুমি কি করবে? আমার গলাটা কাটতে পারবে, আমার ভেতরে যে স্পিরিট আছে, যে শক্তি আছে, অর্থাৎ যে আত্মা রয়েছে, সেটা তো তুমি কাটতে পারবে না।
তাকে তো তুমি কোনো কিছু করতে পারবে না। এই হলো আমাদের স্পিরিট। আর এইটা আবৃত্তি করছে কে? বিপ্লবী কানাইলাল। কখন? সেই স্বামীজির ওটা রাজযোগে আছে, সেই স্বামীজির বাণীয় রচনা থেকে কখন আবৃত্তি করছে? একটু পরে তার ফাঁসি হবে, তার আগে সেই বলছে, সেইটা জোরে জোরে চিৎকার করে। আর পুলিশটা বলছে, আচ্ছা তোমার মতো এমন আর কতজন আছে জেলে বন্দী? বলছে আমার মতো, জানতে চাইছে কত কত এমন রয়েছে। কারণ তখন স্বাধীনতা সংগ্রামীদের সবার পকেটে স্বামীজির সেই ছবি, স্বামীজির বই, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এবং গীতা পাওয়া যেত। তখন সেই স্বামীজির স্পিরিটে ওরা এমন বেশি, একটু পরে মৃত্যুবরণ করবে, তাও বলছে যে কি আমাকে কেউ কিছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। এই স্পিরিট। আমি না হয় মৃত্যুবরণ করবো, কিন্তু আমাকে দেখে আরো 100 জন এই দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই স্পিরিট স্বামীজির বই পড়ে লাভ করেছিলেন বিপ্লবী। ক্ষুদিরাম বসু, স্বামীজির ফটো সব সময় পকেটে থাকতো। ফাঁসিতে বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন এই দেশের জন্য। এমন ধরনের হওয়া চাই। তার জন্য কি প্রয়োজন? এখন থেকে তোমাদের মতো বয়স থেকে মহাপুরুষদের জীবনীগুলি পড়া প্রয়োজন, তাদের কথা জানা প্রয়োজন, নিজেকে ওইভাবে তৈরি করা প্রয়োজন। সামাজিক সর্ব ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে শক্ত সবল করে তোলা প্রয়োজন। এমন নয় যে শিক্ষা লাভ করলাম, কিছুদিন শিক্ষা লাভ করে এমন উচ্চ একটা চাকরি পেয়ে গেলাম, তারপর ওই বুদ্ধিটাকে খারাপ দিকে কাজে লাগালাম চাকরি পাওয়ার পরে। তা নয়। বুদ্ধিটাকে খারাপ দিকে কাজে লাগালে কি হয় তা আমরা জানি। আমার বুদ্ধিটাকে দিয়ে আমি এখন, তোমরা এখানে যারা আছো, আমি যদি এখন একজন একজন করে যদি জিজ্ঞাসা করি, তোমরা সবাই কি বলবে? ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই বলবে তো? তারপর তোমরা কেন ডাক্তার হতে চাইবে? বলবে যে মানুষের সেবা করব। কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে, তারপরে 5 জায়গায় নার্সিং হোমে দৌড়াবে, কি করে আরো বেশি ইনকাম করা যায়, আরো বেশি ইনকাম করা যায়। তখন আর মানুষের সেবার কথাটা তখন মানুষের বেশিরভাগ লোকের ভুলে যায়। তার জন্য এখন থেকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, আমি যখন ভবিষ্যতে যখন আমি এই জায়গায় আসব, তখন আমি নিজেকে সত্যি সত্যি সমাজের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব। তার জন্য আমাদের কি প্রয়োজন? যাদের গলায় আমরা এখন পূজা করি, মালা পরাই, তাদের জীবনীটা যার যাকে ভালো লাগে, আল্লাহ, গড, যিশু, মোহাম্মদ, যার যাকে ভালো লাগে, স্বামী বিবেকানন্দ, মা কালী, তাদের সম্পর্কে একটু জানো, একটু পড়ো, গভীরে প্রবেশ করো। ভাষা নয়, একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, খাতায় গিয়ে গিলে দিলাম, ম্যাডাম 10-এ 10 দিয়ে দিল, গিয়ে 9 দিল, তা নিয়ে এসে মা ঝগড়া করলো, ম্যাডাম আমার মেয়ে তো ঠিক লিখেছে, আপনি কেন 1 নাম্বার কম দিলেন? শহরের স্কুলগুলোতে আমরা অহরহ ডেলি দেখি এগুলি, আমার ছেলেটা ঠিক লিখেছে, আপনি কেন 1 নাম্বার কম দিলেন? ওই নিয়ে ঝগড়া চললো। কি করে আরো ভালো লিখবে, আরো ভালো মানুষ হবে, ওটা আর বলে না। এ নিয়ে একটা সুন্দর গল্প কয়েকদিন আগে একজন হেডমাস্টারের কাছ থেকে শুনছিলাম, এইটা বলে আমি শেষ করছি। কয়েকদিন আগে একটা খুব বিখ্যাত স্কুলের হেডমাস্টার আমাকে বলছিলেন, মহারাজ, আমাদের একজন স্টুডেন্ট আরেকজনকে একটু খারাপ কথা বলতো। তার জন্য আমরা কি করলাম, সেই ছাত্রটাকে অফিসে ডেকে এনে 1-2 ঘা দিলাম, আঘাত করলাম হালকা করে। তারপর সে বাড়িতে গিয়ে এমন বায়না করলো, বলে যে আমাকে স্যারেরা ম্যাডামরা একদম খুব এই করেছে। তার মা বাবা আরও বাড়ির 10 জনকে নিয়ে এসে খুব চিৎকার চেঁচামেচি স্কুলে। তারপর দিন ওই সংবাদপত্রের লোকরা না দেখে না শুনে নিউজ পেপারে বিরাট করে ছাপিয়ে দিয়েছে, অমুক স্কুলের অমুক ছাত্র এখন হাসপাতালে ভর্তি আছে, মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। তারপর দিন আবার স্কুল খুললো, খোলার সাথে সাথে সংবাদপত্রে ওটা দেখে মিডিয়ার লোকগুলো ঝাঁপিয়ে এসছে, সব বলছে যে হ্যাঁ আপনার স্কুলে এমন সব স্টুডেন্ট মেরে এমন পুরো হাসপাতালে ভর্তি। তখন বলছে কে ভর্তি?
বলছে এই যে দেখুন এমন না, না এই তো আজকে এসছে স্কুলে, এই যে মাঠে খেলছে। তারপর তাকে ডাকা হলো, কে বললো মিথ্যা কথা? ছেলেটা নিজেই বলছে, এটাকে বলে নীতিবোধ। বলছে কে বলছে মিথ্যা কথা? আমাকে কে বলছে আমি হাসপাতালে ভর্তি? এই সময় তো মিথ্যা কথা আপনারা কোথা থেকে পেলেন? আমি বদমাশি করেছিলাম, তার জন্য স্যাররা আমাকে দুটো মেরেছে। আমি বাড়িতে গিয়ে এমনি মাকে বলছিলাম, আমি তো কিছু আর বলিনি, আমি তো জানি না কি হয়েছে, ওরাই তো সব হই হই করছিল, শুনছিলাম। আমি তো কিছু করিনি, আমি তো বলছি আমাকে মা বাবা বলছে না আমার তুমি হাসপাতালে ভর্তি নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাবে। আমি বলছি না আমি ভালো আছি, কেন হাসপাতালে যাবো আমি? সেই ছাত্রটা তখন শিক্ষকের পক্ষে দাঁড়িয়েছে, আর মিডিয়ার ওই লোকগুলোকে তখন হেডমাস্টার বলছে আপনি এই মিথ্যা কথাটা আপনারা লিখেছেন হাসপাতালে ভর্তি, এখন গিয়ে এই কথাটাও লিখুন এ আসলে হাসপাতালে ভর্তি, হাসপাতালে যায়নি, সে নিজে বলছে আমার বিরুদ্ধে স্কুলের বিরুদ্ধে মিথ্যা অপমান করা হচ্ছে। সে গিয়ে আবার ওটা মিডিয়ার ওটা লিখতে বাধ্য হয়েছে। এই হলো আমাদের ঠিক যদি মূল্যবোধ যদি থাকে। আমরা যখন স্কুলে আমিও দীর্ঘ বছর স্কুলের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের সাথে যুক্ত। এখন তো এই আবার রেকর্ডিং হচ্ছে, কালকে আবার ইউটিউবে দেবো। বাবা একটু বন্ধ করে দাও ইউটিউবটা, এখন একটু বন্ধ করে দাও, পজ করে দাও। ছোটো ছেলে কম থাকাতে খুব একটা ঘরোয়া আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার বক্তব্য এখানেই শেষ করেছি।